নজর রাখবো পরের খবরে। হয় প্রতিদিন তোলা, না হলে মাসে মাসে তোলা, দিতে না পারলেই মারধর। উত্তর 24 পরগনার পলতায় চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বিরুদ্ধে। মুখ খুলতে নারাজ কাউন্সিলর। কাউন্সিলর প্রসন্ন সরকার আমাদের পাড়ার ছেলেদের টাকায় চলে। স্টেশন লাগোয়া দোকান এবং ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি, অভিযোগ উত্তর 24 পরগনার পলতায়। অভিযোগ দিনের পর দিন ধরে তোলাবাজি চালাচ্ছেন হাফিজুল গাজী এবং তার দলবল। কারো থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে 50 থেকে 100 টাকা করে, কারো থেকে আবার মাসে মাসে তোলা, টাকা না দিলেই মারধর। অভিযোগ সম্প্রতি এক দোকানদার তোলা দিতে পারেননি বলে তার স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমার মাথায় মেরেছে, ঘর থেকে টেনে নিয়ে মারছিল, বাঁশ দিয়ে ওকে মারতে গেছিল, সেই বাঁশটা আমি ধরতে গেছি, সেই বাঁশটা দিয়ে আমাকে মেরেছে। সব সময় আমাদের কাউন্সিলর ওদের কথা শোনে। স্থানীয়দের অভিযোগ তোলাবাজি এবং অত্যাচারের নেতৃত্বে হাফিজুল গাজী, যিনি উত্তর বারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের ঘনিষ্ঠ বলে দাবি। কাউন্সিলর প্রসন্ন সরকার আমাদের পাড়ার ছেলেদের টাকায় চলে। এই নিয়ে কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর। পুলিশ প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তাদেরকে আমরা নিতে বলে দিয়েছি। হাফিজ গাজী বা কেউ যদি তোলা তলে, যারা তৃণমূল করি আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি না। কোনো গুন্ডামি এই ধরনের কোনো কিছু নেই। হাফিজুল গাজী সহ কয়েকজনের বিরুদ্ধে পলতার নোয়াপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। উত্তর 24 পরগনার পলতা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। ভুয়ো ওবিসি শংসাপত্রে পঞ্চায়েত প্রধান, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ খুকুরানি গড়াইয়ের বিরুদ্ধে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ভুয়ো ওবিসি শংসাপত্রে পঞ্চায়েত প্রধান হলে ঠিক কি নির্দেশ দিল আদালত, কারণ মামলা হয়েছে? একেবারে তাই, 2023 সালে পঞ্চায়েতে ওবিসি মহিলা এই ক্যাটাগরি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জয়লাভ করেন। শুধু তাই নয়, এই তমলুক মহকুমার পূর্ব মেদিনীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যার নিরিখেও কিন্তু তৃণমূল কংগ্রেস সংখ্যাধিক্য এবং তারাই বোর্ড গঠন করে। কিন্তু পঞ্চায়েত প্রধান পোস্টটি সংরক্ষিত ওবিসিদের জন্য, এই কারণে তিনি পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু বিজেপি প্রার্থী ছিলেন যিনি, তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে। মামলা করে অভিযোগ করেন যেভাবে ওবিসি সার্টিফিকেট তিনি নিয়েছেন সমস্ত প্যারামিটার মানা হয়নি এবং যে কাস্ট তিনি বিলং করেন সেটা ওবিসি কখনোই নয়। এই ঘটনায় একটি কমিটি গঠন হয়, কমিটির একটি রিপোর্ট সামনে আসে, সেই রিপোর্ট আদালতেও পেশ করা হয়। বিচারপতি কৃষ্ণা রাও সবকিছু দেখার পর আজ 7 দিনের মধ্যে তমলুক মহকুমা শাসককে এই পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন। এর অর্থ পঞ্চায়েত প্রধানের আসনটি তার জন্য চলে যাচ্ছে। শুধু তাই নয়, আইনজীবীদের একাংশ বলছেন যে যেহেতু ওবিসি দেখিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাই তার পঞ্চায়েত সদস্য এই পদটিও থাকবে কিনা তাই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। তবে তার জন্য ডিভিশন বেঞ্চে যাওয়ার বা উচ্চতর ডিভিশন বেঞ্চ অর্থাৎ আদালতে আরো ওপরের বেঞ্চে যাওয়ার তার আইনি পথ খোলা রয়েছে। সেই পদে তিনি যান কিনা সেটা এখন দেখার। কিন্তু আজকে ভুয়ো শংসাপত্রে তিনি যে পঞ্চায়েত প্রধান হয়েছেন তা কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট। বেশ, ভোটের আগে নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা। নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত প্রধানের। সংখ্যাগরিষ্ঠতা থাকার সঙ্গে কিন্তু পঞ্চায়েতের আইনকে তোয়াক্কা না করে উনি ওনার মর্জি মতো কাজকাম করছে। সেই মোতাবেক আমরা আজকের ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে আসলাম, যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সচলভাবে আমরা চালাতে পারি। কতজন সই করলেন? আমরা 11 জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাবে সই করেছি। বিরোধী দলরা যদি আমাকে যে আমি দুর্নীতি বা দুর্নীতির সম্মুখীন বা আমি কোনো কাজ করেছি, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো কোনো করি না, এখানে দুর্নীতি করে বসে থাকি না। দল বার্তা দেবে, আমার কোনো সমস্যা নেই।
17 আসনে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েত। পঞ্চায়েত ভোটে তৃণমূলের 10, বিজেপির 7 আসন। এসসি সংরক্ষিত পঞ্চায়েত প্রধানের আসনে বিজেপির জয়। সংরক্ষণের জেরে পঞ্চায়েত প্রধান হন বিজেপির সদস্য। সংরক্ষিত অন্য একটি আসনে জয়ী বিজেপির সদস্যের তৃণমূলের যোগ। বিজেপির প্রধানের বিরুদ্ধে 11 সদস্যের অনাস্থা প্রস্তাব। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তার উপরে যেহেতু একজন এসসি সম্প্রদায়ভুক্ত জয়ী পঞ্চায়েত সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, ফলে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু এবার প্রধান হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোকে বাঁচানোর জন্য আইন করেছেন যে 3 বছরের আগে অনাস্থা করা যাবে না, কিন্তু সেই আইনকে তোয়াক্কা না করে এখানকার তৃণমূলে যারা আছে তারা ভাবছে যে খবরের শিরোনামে আসতে হবে। ভিডিও ব্যবস্থা নেবেন নিশ্চিত, যে ছাগল কেনা বেচা না করে মাঠে ঘাটে খাটুন, না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। সুপ্রিম নির্দেশেও এসআইআর গড়িমসি। এসআইআর বিচারে বিচারক নিয়োগে সুপ্রিম নির্দেশ। 4 দিন পরেও শুরু হয়নি নথি যাচাই। কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর। 28 তারিখের তালিকা নিয়ে সংশয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে নথি হিসেবে গ্রহণ করতে হবে অ্যাডমিট কার্ড। নির্বাচন কমিশনকে ফের একবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর এর বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে, আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতেও শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে আপত্তি জানান কমিশনের আইনজীবী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নিতে বলা হয়েছিল কারণ মাধ্যমিক পাশের শংসাপত্রে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি আছে তা বাংলার বিচারকরা জানেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আধার কার্ডের মতো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে না। এক মামলাকারীর আইনজীবী বলেন, যারা মাধ্যমিক পাশ করেননি তাদের কাছেও তো অ্যাডমিট কার্ড থাকে। এরপরে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এসআইআর এ জমা পড়া সমস্ত নথি বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। ইআরও এবং এইআরওরা জমা দেবেন প্রিজাইডিং জুডিশিয়াল অফিসারদের। সেক্ষেত্রে মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দেওয়া যাবে, বয়স এবং অভিভাবকের প্রমাণপত্র হিসেবে। অর্থাৎ এসআইআর ইস্যুতে ফের একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। ভোট দিতে হলে ভারতীয় নাগরিক হতেই হবে। তাহলে কোনো বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন কিংবা তালিকায় তার নাম বাদ যায়, তিনি কি সেক্ষেত্রে ভারতের নাগরিকত্ব খোয়াবেন? এসআইআর কি আদতে নাগরিকত্বের প্রমাণ? অনেকের মনেই তৈরি হয়েছে আশঙ্কা। প্রথম থেকে বলা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভোট দেওয়া না দেওয়ার তালিকা তৈরির জন্য, কিন্তু পরিস্থিতি যা তাতে এসআইআর আদতে নাগরিকত্বের প্রমাণ বলেই মনে করছেন অনেকে। বৈধ ভারতীয় হয়েও ভোট দিতে না পারলে নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকত্বের অন্যতম প্রমাণ ভোটাধিকার। ভারতে বসবাসকারী বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নেই। ভোট দিতে হলে 18 বছর বয়স হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। উল্টো দিক থেকে অনেকের যুক্তি, যিনি ভোট দিতে পারবেন না এবং যার ভোটার তালিকায় নাম নেই তিনি তাহলে ভারতীয় নাগরিক নন।
এসআইআর প্রক্রিয়া এবং এই আশঙ্কাকে আরো জোরদার করছে, যে কারণে আশঙ্কিত মতুয়ারাও। মতুয়াদের নেতা শান্তনু ঠাকুরের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। শান্তনু ঠাকুর মতুয়াদের আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতে আশঙ্কা দূর হচ্ছে না। মনে করছি এখন এই 28 তারিখে যদি আমাদের ভোটটা না থাকে, আমাকে তো ঝানে পানে মাঠে মারা আমাদের। চারিদিক থেকে যে ভোট কাটা যাচ্ছে, সেই আতঙ্কেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনি তো কাগজপত্র দিয়েছি, তার সত্ত্বেও কি করব? এখন আমাদের জানে মারা, আমাকে তো পথে বসে যেতে হবে। তালিকায় যদি ভোটটা না থাকে, তাহলে কি আমরা দেশের নাগরিক না? এই ভোটটার জন্যই তো, ভোটটা দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎ পথটা করবো, তার জন্যই তো এদেশের ভোটটা যদি না থাকে আমি কি করব? তাকে এদেশের নাগরিক আমরা হব না, থাকবো না। 14 ফেব্রুয়ারি পর্যন্ত যাদের শুনানিতে ডাকা হয়েছিল, তারা সব নথি জমা দেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমার নামটাও মৃত দেখানো হয়েছিল। মৃত দেখানোর পর আমি সমস্ত প্রসিডিওর মেনটেন করে ফর্ম তো জমা দিয়েছি আবার, কিন্তু বাই চান্স যে ফাইনাল ভোটার লিস্ট হবে, সেখানে যদি আমার নাম না থাকে, আমাকে তাহলে কি কোর্টে গিয়ে আমার নামের যে নামটা আনতে হবে, মানে ভোটাধিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে, নাকি কি করতে হবে? আমি খুব ডাউট প্রকাশ করছি এখানে। বাবার 2002 সালে নাম ছিল, দেশ সরকার আমাদের টাইটেল, কিন্তু দেশ সরকারটা একসাথে ছিল। কিন্তু 2025 সালে দেশ সরকারটা আমি আলাদাভাবে লিখেছিলাম। হিয়ারিংয়ে তো গেছিলাম, হিয়ারিংটা করে এসেছি। এটা তো ভুল নয়, কারণ আমার তো 2002 সালে আমার বাবার আছে, আমার থাকবে না, আমি ভোটটা দিতে পারবো না 2026 সালে, তাহলে তো আমার যেতেই হবে, আইনের দ্বারস্থ তো হতেই হবে আমার। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন, তারপর ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু সেই তালিকায় কোনো কারণে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি আর এবার ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তির আশঙ্কা। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয়, তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন, ততটুকুই উঠবে। যদি এরকম হয়, তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন ধরেই এ রাজ্যে অনেকে ভোটকে উৎসব হিসেবে দেখেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব, যে কারণে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটও পড়ে। দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ভোট নিয়ে এমন সচেতনতায় বেশি করে আশঙ্কার জন্ম দিচ্ছে। নিউজ 18 বাংলা।